নমস্কার, অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। আগের পর্বে আপনাদের নর্থ গোয়ার পুরো আইটিনারি শেয়ার করেছিলাম, যেখানে ছিল নর্থ গোয়ার খুঁটিনাটি সমস্ত তথ্য। আর আজকের ভিডিওতে ঘুরিয়ে দেখাবো আপনাদের পাঞ্জিম। সাধারণত আপনারা পাঞ্জিমকে নর্থ গোয়ার সাইট সিন হিসাবেই ম্যাক্সিমাম লোক ঘুরে চলে যান, কিন্তু আমরা কিন্তু পাঞ্জিমে স্টে করব, যাতে আরো ভালোভাবে আমরা পাঞ্জিমকে ঘুরে দেখতে পারি। শুধু দেখা নয়, দেখার সাথে সাথে বিভিন্ন জায়গাকে এক্সপ্লোর করতে পারি, তার সাথে রিভার ক্রুজ, এমনি পাঞ্জিমের যে লোকাল ওল্ড গোয়ার বিভিন্ন যে ফ্লেভার সেগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি। সেই নিয়েই আজকের ভিডিও, আমাদের পাঞ্জিম। তো চলুন শুরু করা যাক। সকাল সকাল নর্থ গোয়া থেকে বেরিয়ে আমরা রওনা হয়ে পড়লাম পাঞ্জিমের উদ্দেশ্যে। এই হলো নবনির্মিত অটল সেতু। মান্ডবী নদীর ওপর অটল সেতু দিয়ে পাঞ্জিম পৌঁছাতে আমাদের সময় লাগলো 40 মিনিট মতো। এই হলো পাঞ্জিম, যার আরেকটা নাম হলো পানাজি, যেটাই গোয়ার বর্তমান রাজধানী শহর। পর্তুগিজদের সময় থেকে আজও এই পাঞ্জিম অফিস, আদালত, ব্যবসার কেন্দ্রবিন্দুতে, আর বর্তমান পর্যটকদেরও অত্যন্ত পছন্দের একটা শহর। চলে এসেছে এখন পাঞ্জিমের মেইন চার্চের সামনে, যেটা আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন চার্চ অফ গোয়া। অসাধারণ সুন্দর সাদা এই চার্চটা পাঞ্জিমের একদম হার্ট অফ দ্য সিটিতে, ওল্ড গোয়ার। আর এই সাদা চার্চ তো আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি, সেটা দৃশ্যম থেকে শুরু করে বিভিন্ন সিনেমায় বারবার এই চার্চকে আমরা দেখে থাকি। আর দেখার মতোই সুন্দর, একদম রাস্তার ওপরে মেইন জায়গায় হচ্ছে এই চার্চটা। ভিতরে কোনো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ না। ওই যে ঢাল দিয়ে যে রাস্তাটা, ওটাই ফন্টেনাসের দিকে চলে যাচ্ছে। আর আমরা এই হেঁটে এলাম এই জায়গাটার, কিন্তু একটা হিল একটা ফিল আছে। পর্তুগিজরা ওল্ড গোয়া থেকে রাজধানী স্থানান্তরিত করলো পাঞ্জিমে, নাম দিল নোভা গোয়া। ছবির মতো সুন্দর এই গলিগুলো। হেঁটে বেড়াচ্ছে এখন ফন্টেনাসের মধ্যে দিয়ে, যে পাঞ্জিমের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে এই কালারফুল বাড়ির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, যেখানে লাল, নীল, সবুজ, সাদা, হলুদ বিভিন্ন রঙের বাড়ি মুগ্ধ করবে সেই পর্তুগিজ টাইমে যারা ফিরিয়ে নিয়ে যাবে। আর এখানে কিন্তু অবশ্যই রেসিডেন্টরা থাকে, সুতরাং অবশ্যই আমাদের সেরকম ভাবে বিহেভ করতে হবে। স্কুলও রয়েছে, তার মধ্যে ডাক্তারখানা রয়েছে, সবকিছুই রয়েছে। লাল নীল সবুজের মেলা বসেছে, সেই লাল নীল সবুজের মেলা বসেছে, ঠিক সেরকম মনে হচ্ছে এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে। এক একটা বাড়ি এক একটা রকমের, এক একটা রঙের। এই বাড়িগুলোর কোনোটা ক্যাফে, কোনোটা বার, রেস্টুরেন্ট, হোমস্টে, হোটেল, আবার কোনোটায় স্থানীয় মানুষের বাড়ি, স্কুল, অফিস, হসপিটাল। ফন্টেনাস ঘুরে আমরা এখন মান্ডবী নদীর ধারে। ওই অটল সেতু, আর নদীর ধারেই পাঞ্জিমের পর পর সব ক্যাসিনোগুলো রয়েছে। এটা যেমন বিগ ড্যাডি ক্যাসিনো। পাঞ্জিমে খানিক ঘোরাঘুরি করে চলে এলাম হোটেলে চেক ইন করতে। পাঞ্জিমে আমাদের হোটেল পাঞ্জিম রেসিডেন্সি, একদম রাস্তার উপরে মান্ডবী নদীর ধারেই। এটা আসলে গোয়া ট্যুরিজমের প্রপার্টি। আমরা অনলাইনেই বুক করেছিলাম এই হোটেলটা। লিফটে করে চলে এলাম 5 তলায়। আমরা এই পাঞ্জিম রেসিডেন্সিতে জাস্ট চেক ইন করলাম।
হোটেলটার পজিশনটা তো ভীষণই সুন্দর, আর সব থেকে তো ভালো লাগছে যেটা, যে এরকম ঘরের জানলা থেকেই জাস্ট পর্দা সরালেই এরকম সুন্দর দেখা যাচ্ছে হচ্ছে মান্ডবী রিভার, আর ওই হচ্ছে অটল সেতু। আমি একটু জুম করছি, ওই অটল সেতু দিয়ে গাড়ি চলছে, নিচে মান্ডবী নদীতে ক্রুজ, বিভিন্ন ছোট ছোট বোট, আর ওই দূরেই হচ্ছে মাছের যে মাছ ধরার যে সমস্ত জায়গা সেগুলো রয়েছে মান্ডবী নদীর ওপরে। মানে ঘর থেকে ভিউটা সুন্দর, নিচে রয়েছে পার্কিং লেন রয়েছে, ওই সেকেন্ড লেন দিয়ে গাড়ি যাচ্ছে, অসাধারণ, জাস্ট মানে ভিউটা অসাধারণ ঘরের। আর ঘরের অ্যামিনিটিসগুলো আপনাদের একটু দেখিয়ে দিন। প্রথমেই দেখাই হচ্ছে কিং সাইজ একটা বেড রয়েছে, বেডের দু সাইডে বেড সাইড টেবিল, যথেষ্ট লাইট রয়েছে, ইন্টারকম ফেসিলিটিস রয়েছে, এছাড়া টিভি রয়েছে, ছোট একটা ফ্রিজার রয়েছে, চায়ের সমস্ত সরঞ্জাম রয়েছে। এদিকে তো একটা বসার চেয়ার টেবিল রয়েছে, এদিকে একটা আলমারি রয়েছে লাগেজের জন্য, সেখানে একটা গোদরেজের লকারও রয়েছে, যথেষ্ট লাগেজ রাখারও যথেষ্ট জায়গা আছে বড়। বাথরুমটা একটু পরে দেখাচ্ছি। আর ওই কোণে রয়েছে বসার জায়গার ঠিক পাশে, ওই কোণে রয়েছে স্মোকিং জোন। স্মোকিং জোন মানে ছোট্ট একটা বারান্দা, যেটাও ভীষণ সুন্দর। একদম এই বারান্দাটা থেকে, স্মোকিং জোনকে আমি বারান্দাই বলছি আর কি, বারান্দা থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, এখানে কাঁচেরও বাধা নেই। বড় বড় যে ক্যাসিনোগুলো সেগুলোও দেখা যাচ্ছে এখানে। এখানে দাঁড়িয়েই তো অনেকটা সময় কেটে যাবে। আমরা বিকেলবেলা ওই ক্রুজটায় চড়বো, ওই ক্রুজটাও জাস্ট এই একদম সেই এরিয়াতেই আমরা রয়েছি, ফলে এখান থেকে একদম অল্প সময় লাগারই কথা। যখন যাব তখন বলে দেবো যে কতক্ষণ লাগলো। ওই ক্রুজে করেও আমরা এই নদী দিয়েই ঘুরবো আর কি, তখন সেই এক্সপেরিয়েন্সটাও শেয়ার করব আপনাদের সাথে। এই হলো রুমের সাথে অ্যাটাচ বাথরুমটা। আধুনিক সব রকম সুবিধাই রয়েছে, বেসিন, সবসময় ঠান্ডা গরম জলের ব্যবস্থা, স্নানের জন্য একটা আলাদা করে জায়গা, কমোড, সব মিলিয়ে একটা ঠিকঠাক ব্যবস্থাপনা। ওল্ড গোয়া হোক বা পাঞ্জিমের বেকারি আইটেম ও ব্রেড যে বিখ্যাত, সেটা শুনেছি, পড়েছি। চলে এলাম সেরকমই একটা দোকানে হোটেলের কাছেই, মার্ক ব্রাউনে। এখানে কাপ কেক, স্লাইস কেক, ফ্রুট কেক, ব্রেড, কুকিজ, পেস্ট্রি, প্যাটিস, কফি, জুস, মকটেল সবই পাওয়া যাচ্ছে। বেকারি শপ থেকে আমি যেগুলো কিনলাম, এটা হচ্ছে একটা ম্যাকক্রাউন স্পেশাল এই পেস্ট্রিটা বললো, আর এইগুলো নিয়েছি হচ্ছে গোয়ানি স্টাইলে একটা চিকেন ক্র্যাফেল, মানে ওয়ান কাইন্ড অফ পাফ আর কি, যার মধ্যে মশলাগুলো গোয়ানিস দেওয়া আছে। এই বেকারিটা নাকি এখানের ফেমাস, তো সেই জন্য আনলাম, ট্রাই করে দেখি কীরকম লাগছে পেস্ট্রিটা। খুব ভালো বললো, এটা নাকি ওদের বেস্ট সেল, ভালো, তবে খুবই কস্টলি। এই এক পিস পেস্ট্রির দাম 150 টাকা, খেতে খুব ভালো। সাজানো গোছানো শহর পাঞ্জিম, ইউরোপীয় শহরগুলোর ছাপ একদম সুস্পষ্ট। হোটেলে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই আমরা আবারও বেরিয়ে পড়লাম পাঞ্জিমে আরও দর্শনীয় স্থান যেগুলো বাকি রয়েছে সেগুলো দেখে নিতে। চলে এসেছি আমরা দোনা পাওলাতে। দোনা পাওলা ভিউ পয়েন্টের জন্য আমাদের ওপরে উঠতে হবে, তার আগে আমরা একটুখানি নদীর ধারটা দেখে নিই। এইটা হচ্ছে জুয়ারি নদী। আমরা এতক্ষণ ছিলাম মান্ডবী নদীর ধারে, কিন্তু এই জায়গাটা জুয়ারি নদী আর মান্ডবী নদী একসাথে মিলছে, সেই পয়েন্টটাও আমরা ওপর থেকে দেখব। আমরা দোনা পাওলার যে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি এখন। আশপাশে প্রচুর দোকান আছে, ক্যাফেও রয়েছে। নদীর ধারে, সমুদ্রের ধারে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, টুপি, ছাতা, ব্যাগ, ড্রেস, সেরকম। আর ওই যে ডান দিকে ভিউ পয়েন্টটা দেখাও যাচ্ছে, ওই ওপরে, ওই মাথা অবধি আমরা যাব। এখান থেকেও ভিউটা ভীষণ সুন্দর, দুটো নদী যে মিশছে তার একটা ভিউ আছে।
2 অ্যাডাল্ট 1 মাইনর। টিকিট কাটতে হলো, অ্যাডাল্টদের জন্য হচ্ছে 50 টাকা করে পার হেড, আর মাইনর মানে 10 থেকে 18 বছরের মধ্যে বয়স হলে তার জন্য হচ্ছে 25 টাকা। এই টিকিট কাটলে এবার এই ভিউ পয়েন্টের দিকে যেতে হবে, আর ওই ওপরে উঠতে হবে আর কি। অনেকটা কন্যাকুমারিকার মতো লাগছে এই ডান দিকের জায়গাটা। এই ডান দিকের এই জায়গাটা দেখো, যে সমুদ্রগুলির মাঝখানে বোল্ডার আছে বলে মাঝখানটা আছড়ে পড়ছে। অনেকটা উঁচু সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা এখন একদম ভিউ পয়েন্টের মাথায়। ওপর থেকে অসাধারণ ভিউ, চারিদিকে জল, নারকেল গাছ, বোল্ডার, তার মাঝখানে অসাধারণ ভিউ এই ভিউ পয়েন্টের। এই দিকটা হচ্ছে জোয়ারি নদী আর এই দিকটা হচ্ছে মান্ডবী নদী, আর ঠিক তার মাঝখানে হচ্ছে এই ভিউ পয়েন্টটা, দোনা পাওলা ভিউ পয়েন্টটা। এক দুজে কে লিয়ে সিনেমার শুটিং হয়েছে এই দোনা পাওলা থেকে, কামাল হাসান, রতি অগ্নিহোত্রীর। দোনা পাওলা ভিউ পয়েন্টের একদম কর্নারে রয়েছে এই দুজনের স্ট্যাচু, দোনা এবং পাওলা, দুজন পর্তুগিজের নামেই হচ্ছে এই ভিউ পয়েন্টটা। থই থই করছে জলের একদম মাঝখানে। জল দেখে কে বলবে যে এটা নদী, এত ঢেউ, মানে আসলে কিনারে বোল্ডার গুলোর উপর আছড়ে পড়ছে। আর ওই হচ্ছে পুরনো জেটিটাও দেখা যাচ্ছে, দোনা পাওলা জেটি। গোয়ার হপন হপপ দোতলা বাসের সাথেও দেখা হয়ে গেল পথেই। পাঞ্জিমের একটা সি বিচে, সেটা হচ্ছে মিরামার বিচ। এইটা কি সুন্দর, এই বিচে ঢোকার এন্ট্রি পয়েন্টটা কি সুন্দর সেটা একবার দেখুন। মানে যেন দুদিকে ঝাউ গাছ, নারকেল গাছ আমাদের একদম ওয়েলকাম জানাচ্ছে এই মিরামার বিচে আসার জন্য। বেশ বড় বিচটা এবং বেশ ফাঁকা নিরিবিলি। সানসেটের সময়ও এখানে কিন্তু খুব সুন্দর লাগবে। ফাঁকা জায়গায় এই সমুদ্রের এই আওয়াজটাই কিন্তু আরো ভালো লাগে। সামনে মিরামার গার্ডেনের মধ্যে দিয়েও এই বিচে আসার আরেকটা পথ আছে। ঝাউ গাছ দেখলেই দীঘার কথা মনে পড়ে, তাই না? মান্ডবী নদীর ধার বরাবর চলেছি পরবর্তী গন্তব্যের দিকে। জলের মাঝেও ক্যাসিনো, আর দূরে ওই অটল সেতু। দাঁড়িয়ে আছি একদম এখন গোয়ার সব থেকে পুরনো, সকলের পরিচিত বম জেসাস ব্যাসিলিকার সামনে। 400 বছরের পুরনো চার্চ এটা। এই হচ্ছে সেই বিল্ডিং যার মধ্যেই কিন্তু সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মমিটা রাখা রয়েছে। এছাড়া পুরো চার্চ, বিশাল এরিয়া জুড়েই হচ্ছে এটা চার্চ। ঠিক উল্টো দিকেই হচ্ছে, সেখানেও আমরা যাব রাস্তাটা পেরিয়েই। এটা বাইরে থেকেই ভিডিওগ্রাফি এবং ফটো তোলার ব্যাপার, ভিতরে তো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়। তো এই হচ্ছে সেই পবিত্র স্থানটি। এখান দিয়েই হচ্ছে ঢোকার এন্ট্রিটা। এই চার্চে ঢোকার জন্য একটা ইনফরমেশন একটুখানি দিয়ে দিই। গোয়াতে এসে কিন্তু আমরা সবাই একটুখানি ক্যাজুয়াল পোশাক পরি, স্লিভলেস, একটু শর্টস, কিন্তু এই চার্চে ঢোকার জন্য কিন্তু ফর্মাল পোশাক লাগবে। ফর্মাল মানে ফুল কভার পোশাক, নো স্লিভলেস বা শর্টস। আর যদি কেউ ভুল করে চলেও আসেন তাহলে এখানে একটা ধুতি মতো ওরা দেয়, সেটা পরে তবেই কিন্তু ভেতরে এন্ট্রি করা যাবে, তা না হলে কিন্তু এন্ট্রি করা যাবে না। আমরা এই ভিতরটা ঘুরে আসলাম, ভীষণই সুন্দর। সুন্দর বললে কম বলা হবে, অসাধারণ। আর এটা তো ইউনেস্কো হেরিটেজ সাইট, পুরো বিশ্বে একটা অন্যতম আশ্চর্য জিনিস। কারণ 400 বছর ধরে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের বডিটা এখানে সংরক্ষণ করে রাখা আছে। আর এর মধ্যে কিন্তু পাবলিক টয়লেট তো রয়েছে, লেডিস অ্যান্ড জেন্টস। আর তাছাড়া কিন্তু এটা লাইট অ্যান্ড সাউন্ড হয়, যেটা পার হেড 20 টাকা করে 20 মিনিটের জন্য জেসাসের লাইফকে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হয়। তো এইটা আমাদের দেখা হয়ে গেল। ঠিক উল্টো দিকে রাস্তা পেরিয়ে যে সাদা রঙের চার্চটা, এবার আমরা সেই দিকে যাব।
ভীষণ বড় এরিয়া, সেরকম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সুন্দর, ঝকঝকে, ছবির মতো সুন্দর, সেরকম মেনটেনেন্স। হ্যাঁ, আজকে এই রোদ এই বৃষ্টি, এরকম একটা মেঘ রোদ বৃষ্টির খেলা চলছে আজকে। এটা আর্কিওলজিক্যাল মিউজিয়াম, এই কর্নারে রয়েছে তার টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে ওই ভিতরে ঢোকা যাবে গেট দিয়ে। অনেক বড়, কি সুন্দর। ক্যাথিড্রালের সামনে আমরা চলে এসেছি, সেন্ট ক্যাথিড্রাল চার্চের সামনে আমরা এখন চলে এসেছি। পিছন দিকে মিউজিয়াম, সাইডে বিভিন্ন পোর্শন ঘুরে এখন আমরা ঠিক সেন্ট ক্যাথিড্রাল চার্চের সামনে। কি অপূর্ব এবং কি বিশাল উঁচু, অনেকটা বড় এরিয়া জুড়ে এই ক্যাথিড্রালটা। চারিদিকে সবুজের মাঝে ধবধবে সাদা, আরো সুন্দর লাগছে। এই ডাবটা আমার মেয়ের জন্য। সারা গোয়াতেই সব জায়গাতেই এই সুইট লাইম সোডা পাওয়া যাচ্ছে। মেয়ের ডাব আর আমরা নিয়ে নিলাম তাই সুইট লাইম সোডা। দারুণ রিফ্রেশিং, মানে চার্চটা অনেকটাই বড় তো, ফলে হেঁটে সত্যি রোদের মধ্যে গরমই লাগছিল, এটা খেয়ে বেশ ভালো লাগছে। দুপুর গড়িয়ে প্রায় বিকেল, ফিরে এলাম আবার হোটেলে। ঘড়িতে এখন 5:10, আমরা একদম রেডি, আমরা ইভিনিং ক্রুজ রাইড করার জন্য। আমাদেরটা হচ্ছে সানডাউন ক্রুজ প্যারাডাইস, আমরা অনলাইনেই টিকিট কেটেছিলাম। আমাদের এই সানডাউন ক্রুজের ভাড়া হচ্ছে 500 টাকা। আপনারা কিন্তু চাইলে ডিনার ক্রুজও ভাড়া করতে পারেন, তার ভাড়াটাই সামান্য বেশি। আর প্যারাডাইস ছাড়া অন্যান্য এজেন্সিরও আপনারা ক্রুজ পেয়ে যাবেন। আমাদের হোটেল থেকে খুবই কাছে এই প্যারাডাইস ক্রুজটা। চলুন যাওয়া যাক, বাকি কথা যেমন এক্সপেরিয়েন্স করব আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। অনলাইনে টিকিট কাটলেও সেটা দেখিয়ে টিকিট কাউন্টার থেকে একটা টিকিট নিতে হবে, আর তারপরে কিন্তু অনেকটা হাঁটা ক্রুজ অবধি। হোটেল থেকে ক্রুজের পার্কিংয়ে পৌঁছাতে আমাদের সময় লাগলো 10 মিনিটেরও কম। তবে মাঝখানে কিন্তু অনেকটা হাঁটা আছে, তারপর ক্রুজের দেখা মিলবে। আমরা হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম বলে কোনো সমস্যা হয়নি, অনেকটা আগেই পৌঁছেছিলাম। আপনারাও কিন্তু চেষ্টা করবেন আপনাদের ক্রুজের যে সময় তার খানিকটা আগেই বেরোতে, কারণ হাঁটার সময়টা কিন্তু হাতে ধরে রাখবেন। এখন ঘড়িতে 6:05, আমরা ক্রুজে উঠে গেছি। আমরা এই প্যারাডাইস ক্রুজের একদম ওপরটায় আছি, এর নিচেও আর একটা পার্ট আছে যেখানেও বসার জায়গা আছে, যেখানেও একটু প্রোগ্রাম হবে। তো ঠিক 6টায় ছাড়ার কথা, দেখা যাক। সানসেটের সময়টাও এসে যাচ্ছে, লোকও মোটামুটি ভর্তি হয়ে গেছে, দেখা যাক কেমন এক্সপেরিয়েন্স হয়। Good evening, ladies and gentlemen. On behalf of the captain of this cruise, the crew and we the performing artists would like to welcome you. নিচের ডেকে লোয়ার ডেকে প্রোগ্রাম হবে, সেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। উপরের ডেকে সবাই সানসেট দেখার জন্য বসে আছে, সবাইকে নিচের ডেকে যাওয়ার জন্য ইনভাইট করছে। সেখানেও আমরা যাব, একটুখানি উপরের ডেকে দেখে নিয়ে। সান্তা মোনিকা জেটি টার্মিনাল এটা। কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে, হেভি এক্সপেরিয়েন্স। যত যাবে তত ভালো লাগবে। ঠিক 6টা বাজতেই ছেড়ে দিল। জলের উপরে দেখা যাচ্ছে ম্যাজেস্টিক প্রাইড ক্যাসিনো এবং তার উপরেই দেখা যাচ্ছে পাঞ্জিম রেসিডেন্সি, সেটাই আমাদের পাঞ্জিমের হোটেল। আমাদের ঘর থেকে, আমাদের ছোট্ট বারান্দা থেকে এই এতক্ষণ যে মান্ডবী রিভারকে দেখছিলাম, এখন সেই মান্ডবী রিভারেই আমরা। আকাশে চাঁদও দেখা যাচ্ছে। পরপর সব ক্যাসিনো এখানে। আরো অনেক কোম্পানির ক্রুজ আছে, সেগুলো এখন সবাই সানডাউন ক্রুজে সব যাচ্ছে।
নিচের দিকে প্রোগ্রাম চলছে জমজমাট। এরও নিচে আছে যেখানে লেডিস ও জেন্টস টয়লেটের ব্যবস্থাও রয়েছে। ক্রুজের একদম নিচের তলায় চলে এসেছি আমরা। একদম একটা এন্ডে এসেছে, ওই দিকটাই সমুদ্র না গো, এই যে সমুদ্র আর মান্ডবী নদী এখানটা মিশছে আর কি। এবার ঘোরাচ্ছে এখান থেকে। আমাদের 1 ঘন্টার ক্রুজ ভ্রমণ প্রায় শেষের পথে। ভালো সময়গুলো বড্ড তাড়াতাড়ি কেটে যায়। চলে এলাম ডিনার করতে রিচ ক্লাসিকে। পাঞ্জিমের বেশ নামকরা এই রেস্টুরেন্টটা। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, যেমন মাছ ভাত, গোয়ার ফিশ থালি থেকে সি ফুড, চাইনিজ, মোগলাই সব। আমরা যদিও সি ফুড ও রিচ স্পেশাল কিছু ডিশ ট্রাই করেছিলাম, যার মধ্যে গোল্ডেন ফ্রাইড প্রন, চনক, রিচ স্পেশাল একটা চিকেনের ডিশ ছিল। ভীষণ ভালো, খুব প্রম্পট সার্ভিস, খুব ব্যবহারও ভালো, আর দাম একদম রিজনেবল। মানে নর্থ গোয়াতেও আমরা শ্যাকগুলোতে যা দাম পেয়েছি তার তুলনায় কিন্তু এখানে যথেষ্ট রিজনেবল একদম। এবং আরো একটা যেটা ভালো খাবার, সেটা হচ্ছে গোয়ায় প্রায় প্রতিটা রেস্টুরেন্টেই কিন্তু আমরা বাঙালি দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর বাঙালি, প্রচুর বাঙালি দেখতে প্রচুর বাঙালি। এখানেও দেখলাম, অঞ্জনা বিচে দেখেছি, বাগা বিচে দেখেছি, আমাদের যে আমরা নর্থ গোয়ার যে হোটেলে ছিলাম সেখানেও প্রত্যেক জায়গায় আমরা, এবং এখানেও যে আমাদের সাথ করলেন উনিও বাঙালি, উনি আমাদের হোটেলগুলোতে প্রচুর বাঙালি বয় আছে। ডিনার সেরে ফেরার পথে রাতের আলোয় আবারও দেখা হলো পাঞ্জিমের সকালের সেই চার্চটার সাথে। দিনের বেলা দেখিয়েছিলাম আমাদের ঘর থেকে এরকম কি সুন্দর মান্ডবী রিভারের ভিউ, এবার রাতের বেলার ভিউটা একবার শুধু দেখুন। ওই যে অটল সেতুতে আলো জ্বলছে, আলোগুলো আবার চেঞ্জ হচ্ছে, গোলাপি, নীল, সবুজ, অনেক রকম রঙই পাল্টাচ্ছে। মান্ডবী রিভার দিয়ে এখনও রিভার ক্রুজ চলছে। এগুলো ডিনার ক্রুজ। ডিনার ক্রুজ 2 ঘন্টার হয়, আর নিচে ওই ক্যাসিনো দেখা যাচ্ছে পরপর সব লাইন দিয়ে, রাস্তার ওই ধারে সব ক্যাসিনোগুলো রয়েছে। ক্রুজের সময় আমরা যেটা দেখালাম, হ্যাঁ হ্যাঁ, ক্রুজের সময় জল থেকে যেগুলো দেখা যাচ্ছিল সেগুলোরই মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই রাস্তার উপর থেকে আর কি। গুড মর্নিং সবাইকে পাঞ্জিম থেকে। এখন সকাল 7টা, আর এই একটুখানি চা করলাম, সেই চা নিয়েই চলে এলাম হচ্ছে এই ঘরের মধ্যে এই জানলায়। আর দেখা যাক, রাত্রিবেলা তো এখান থেকে শুয়ে শুয়ে অনেক রাত অবধি আলো দেখতে, বাও সকালের ভিউটা কেমন সেটাও একটু দেখবো সেই আশা ছিল। তো চা এবং সাথে এই সুন্দর ভিউ একসাথে দেখবো বলেই অপেক্ষা করছিলাম। চলুন বারান্দা থেকেও, মানে যেটা অ্যাকচুয়ালি স্মোকিং জোন, সেই বারান্দা থেকেও আপনাদের একটুখানি দেখিয়ে দিই যে সকালবেলাটা ঠিক কেমন লাগছে। সকালে হালকা এক পশলা বৃষ্টি হয়ে গেল, তারপরে আবার একটু রোদ উঠে গেছে এবং বেশ চড়া রোদ। অনেক রাত অবধি গাড়ি চলছিল, আর এই ক্রুজগুলোও কিন্তু অনেক রাত অবধি চলছিল। বিভিন্ন ধরনের বোট ছিল, প্রত্যেকটারই পারপাস আলাদা আর কি। কোনোটা হয়তো পাবলিকের জন্য, কোনোটা বোধহয় বিজনেসের জন্য, হ্যাঁ পারাপার করছে। দেখো এই ওপর থেকে পুরো গ্র্যান্ড ফিলের মতো লাগছে। আসলে আমরা বেশ কিছুদিন লন্ডনে ছিলাম কৌশিকের কর্মসূত্রে, তারপর বিভিন্ন ইউরোপিয়ান দেশে ঘুরেও ছিলাম। ওপর থেকে তার ভিউগুলো ঠিক এরকম দেখাতো। কালকে আমি যখন এলাম তখনও দেখেছিলাম, আর দেখেই সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেছিল। সকাল সকাল একটু হাঁটতে বেরোলাম, এই সেই পুরনো পর্তুগিজ বিল্ডিংগুলো। সকাল সকাল কিন্তু হাঁটতে বেশ ভালো লাগছে। সকাল হলেও রোদ এত চড়া যে তাকানো যাচ্ছে না।
হাঁটছি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ জোন দিয়ে। ফন্টেনাস ছিল গোয়ার ল্যাটিন কোয়ার্টার। এই 10th 19th সেঞ্চুরিতে তৈরি সরু গলির দুদিকে পর্তুগিজ কলোনিয়াল স্টাইলের রং বেরঙের বাড়িগুলো আজও কত সুন্দর ও পুরনো ঐতিহ্যকে আজও বজায় রেখে চলেছে। আমাদের হোটেলের কাছেই হচ্ছে এই রাস্তাটা, আমরা হেঁটেই চলে এলাম। আর এখানেই রয়েছে কিন্তু পানাজির সব থেকে পুরনো সমস্ত বারগুলো, অ্যান্টনিও, সেন্ট জোসেফ বার সব রয়েছে এই রাস্তারই আশেপাশে, যেগুলো মূলত দুপুর 1টা থেকে খোলে। যেমন অ্যান্টনিওটা বন্ধ আছে এখন, আপনাদের দেখিয়ে দেব, ওটা বেলা 1টা থেকে ওপেন হয়। এই হলো অ্যান্টনিও। অ্যান্টনিও কিন্তু গোয়ার অন্যতম পুরনো এবং ফেমাস একটা ক্যাফে কাম বার। আপনারা কখনো আসলে কিন্তু এখানে ট্রাই করতে পারেন। 1টার পর যে কোনো সময় এলেই এটা ওপেন থাকবে। কি সুন্দর এই বাড়িগুলোর আর্কিটেকচার, কি লেখা, সালার কাস্তা কাম্পোজ, ছোট্ট ছোট পুতুল রয়েছে, কি সুন্দর সুন্দর। এই হলো জোসেফ বার, সব থেকে পুরনো বার এখানকার। ভিতরে ঢুকলে দেখা যায় পুরনো দিনের পোস্টার, ছবি, নিউজ পেপার, বোতল, ভিনটেজ রেডিও ফিরিয়ে নিয়ে যাবে সেই পর্তুগিজ সময়ে। আমরা আছি বলেই এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে সকালবেলা হাঁটতে বেরোনোটা, ফলে টুরিস্টের ভিড়ও একদম নেই, ফাঁকা ফাঁকা রাস্তাগুলো, এখনও সব জেগে ওঠেনি, মানে সেটা ওয়ান কাইন্ড অফ মর্নিং ওয়াক হচ্ছে আমাদের পানাজিতে। এখানেও পিজা হাটও আছে। ওয়াও চায়না পিজা হাট, মেয়েটা দেখেনি কালকে। অ্যাকচুয়ালি হোটেলের পজিশনটা জাস্ট ফাটাফাটি। হ্যাঁ একদমই তাই, মানে পিছনেই জোসেফ বারের মতো সেই ওল্ড বার, মানুষ মানে যা যা খোঁজে, যা যা চায় সবই হাতে। না না, ক্রেডিট গোস টু ইউ। এই হোটেলটা তুমিই বলেছিলে যে না এইখানটায় থাকবো, একদম রাইট ডিসিশন। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ওদের দিন ওয়াইজ মেনু থাকে। আজকের মেনুতে যেমন ইডলি, প্লেন ধোসা বা ব্রেড অমলেট, এর সাথে কেউ চাইলে মশলা ধোসাও নিতে পারে, সেক্ষেত্রে মশলা ধোসা নিলে ওই এক্সট্রাটা পে করে দিতে হবে। ইডলি চলে এসেছে, হেলদি ব্রেকফাস্ট। ধোসা, প্লেন ধোসা আর মশলা ধোসা একটু পরে আসছে, মানে রেডি হচ্ছে। हो गया। ইচ্ছে না থাকলেও ঘড়ির কাঁটা তো আর থেমে থাকে না, ঠিক সেরকমই পানাজিতে আমাদের কিন্তু গোটা একটা দিন কিভাবে কেটে গেল। সত্যি আপনাদের একটা কথা অবশ্যই বলবো যে নর্থ গোয়া ও সাউথ গোয়ার পাশাপাশি যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই পানজিতে স্টে করুন, ভালো লাগবে। আর কি কি দেখবেন সেগুলো তো সবই আপনাদের সাথে এই ভিডিওটায় শেয়ার করেছি। আজকে আমরা চেক আউট করবো পানজি থেকে, চলে যাব সাউথ গোয়াতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আর এতক্ষণে নিশ্চয়ই অনন্যার সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন। আর আমাদের সমস্ত গোয়া সিরিজের ভিডিও যেমন নর্থ গোয়া, সাউথ গোয়া, পানজি বা আরও যে সমস্ত ভিডিওগুলো আছে চ্যানেলে অবশ্যই দেখবেন। সবাই খুব ভালো থাকুন। যাওয়ার আগে বাবা মেয়ে দুজনেই দেখে নিচ্ছে মান্ডবী নদীকে আরও একবার। পানজিম থেকে আমরা চেক আউট করলাম, তবে গোয়া সিরিজের নেক্সট ভিডিওতে নিয়ে আসছি এত সুন্দর একটা জায়গার ডিটেল ইনফরমেশন। চোখ অবশ্যই রাখবেন অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।